আমি মূলত কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 2004 সালে আমি ভর্তি হই। তারপর আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অনার্স শেষ করার পর মাস্টার্স শুরু করি। মাস্টার্স শেষ করার পর তারপর বিসিএস দিয়ে খুব সহজেই চাকরি পেয়ে যাই এবং বিজ্ঞানী হয়ে যাই। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করে তাদের কিন্তু এই সুযোগটা অনেক বেশি। আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়তে যারা পড়াশোনা করে তাদের যেরকম জেনারেল সাবজেক্টের যেরকম পড়তে হয়, কিন্তু সেখানে আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে এখান থেকে একদম সায়েন্সের কোর সায়েন্স, মানুষকে একদম ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, খাদ্য সম্পর্কিত যত কাজ আছে, সুস্থ মানুষ ডেভেলপ করার জন্য যা যা করা দরকার। এবং বাংলাদেশের ইতিহাসে যদি বলি যে বাংলাদেশে, আমাদের দেশে বেশিরভাগ যত গবেষণা আছে সব কৃষিক্ষেত্র থেকেই হয়েছে। অতএব কৃষিক্ষেত্র থেকে আমাদের বিজ্ঞানী হওয়ার সুযোগটা বেশি, রিসার্চ করার সুযোগটা বেশি। আর আমি আমার কথা বলবো যে খুব আহামরি কোনো একদম বড় লোকের ছেলে হতে হবে এরকম না। একদম নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা আমি, এবং সেখানে স্কুল লেভেলে রেজাল্টটা ভালো ছিল। তারপর এগ্রিকালচার ইউনিভার্সিটি আমার চয়েস ছিল। আমি সবাইকে বলি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে না গিয়ে আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার এটা স্বপ্ন ছিল যে এগ্রিকালচারে আসলে মানুষের সরাসরি একটা পবিত্র দায়িত্ব কিন্তু মানুষকে খাওয়ানো। তোমার বাসায় যদি কোনো একটা গেস্ট আসে, একজন ভিক্ষুক আসে, তাকে যদি তুমি খাওয়াও, তাকে খাওয়ালে আমরা কি মনে করি? সওয়াব হয়। সারা বাংলাদেশের মানুষের খাবারের দায়িত্বটা কিন্তু কৃষিবিদদের। তাহলে আমাদেরও কিন্তু এটা নিয়ে কিন্তু আমাদের গর্বের জায়গা, আমাদের পবিত্র একটা সম্পর্ক তৈরি হয় কৃষকের সাথে, কৃষির সাথে, বাংলাদেশের মানুষের সাথে। অতএব আমি একজন বিজ্ঞানী। আমি মূলত মাটি নিয়ে কাজ করি, মৃত্তিকা বিজ্ঞানী, সয়েল সায়েন্টিস্ট। বর্তমানে আমি ইংল্যান্ডের ইউনাইটেড কিংডমের কুইন্স ইউনিভার্সিটি, ওখানের সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটা পিএইচডি করছি। পিএইচডির কাজ হচ্ছে আমি বাংলাদেশের কৃষকরা যে ধান উৎপাদন করে, সেই ধানে নানান রকম বিষাক্ত পদার্থ থাকে, নানান রকম ভেজাল থাকে, সেটা কিভাবে মুক্ত করা যায়, ভেজাল মুক্ত খাবার আমরা মানুষের মুখে তুলে দিতে পারি, সেটা নিয়ে গবেষণা করে যাচ্ছি। তো এই গবেষণাটা চাইলে আমাদের পরবর্তীতে যারা এখন ভর্তিচ্ছু তারা কিন্তু এটা করতে পারবে। তারা চাইলেই এই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ে ভেটেরিনারি বলো, অ্যানিমেল হাজবেন্ডারি, এগ্রিকালচার যে কোনো সাবজেক্টে পড়লে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে পরবর্তীতে পিএইচডি করার সুযোগ থাকে। এবং সরাসরি তুমি যে একটা আবিষ্কার করবে, সেই আবিষ্কার করে জনগণের কল্যাণে একটা আবিষ্কার। তুমি জানো অনেক আবিষ্কারই কিন্তু জনগণের কল্যাণে হয় না। ডিনামাইট, এটা কিন্তু যদিও মানুষের কল্যাণের জন্যই আবিষ্কার করার কথা চিন্তা করা হয়েছিল, কিন্তু এটা মানুষের কল্যাণে আবিষ্কার হয়নি। যদি বলি AK-47, এটা মানুষের কল্যাণে আবিষ্কার হয়নি। তো এরকম নানান রকম আবিষ্কার আছে। সেই আবিষ্কারগুলোর মধ্যে সবচেয়ে ভালো আবিষ্কার যেটা মানুষকে ভালো মানের খাবার খাওয়ানো, ভালো খাবার খাওয়ানো, সেটা কিন্তু এই বিজ্ঞানীরাই করে যাচ্ছে আর কি। তো আমার সবাইকে একটা পরামর্শ দিব, আমার যারা ভর্তিচ্ছু, তারা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়, বাংলাদেশে কৃষি সেক্টর বলি, যদি চাকরির ক্ষেত্র বলি, চাকরির ক্ষেত্রের মধ্যে কৃষি ক্ষেত্রটা হচ্ছে একটা সবচেয়ে বড় ক্ষেত্র, যেখানে তুমি যদি বলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো সাবজেক্টে, সায়েন্সের ক্ষেত্রে কতগুলো সাবজেক্টে ভর্তি করে, 15টা বা 20টা, কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে মাত্র 5টা বিষয়ে পড়ানো হয়। তুমি জেনে অবাক হবে, 5টা বিষয়, 6টা বিষয়, 6টা বিষয়ের মধ্যে 5টা বিষয়েই আমাদের সেখানে এই বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ আছে। 5টা বিষয়ে টেকনিক্যাল ক্যাডার আছে, যেটা কিনা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের সব সাবজেক্ট মিলেও অনেক বিশ্ববিদ্যালয়ে নাই। সেখানে জেনারেল বিসিএস ক্যাডার হচ্ছে যে কেউ দিতে পারে। একজন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একজন পড়ে আসলো, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলো পড়ে আসলো, তারা নর্মালি এইসব বিসিএসে তারা সব বিসিএসের সব সাবজেক্টের জন্য অ্যাটেন্ড করতে পারবে। এগ্রিকালচার ইউনিভার্সিটির যারা আছে তারাও কিন্তু জেনারেল বিসিএসে অ্যাটেন্ড করতে পারে। তারা যে শুধুমাত্র এগ্রিকালচার ক্যাডার হবে তা কিন্তু না, তারাও সব ক্যাডারেই তারা পারফর্ম করতে পারবে। এই জন্য আমার একটা আমি আমাদের ভর্তিচ্ছু স্টুডেন্টদেরকে আমি একটা পরামর্শ দিব, তোমাদের সুযোগ যেখানে বেশি সেখানে তোমরা চেষ্টা করবে বেশি।
এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তোমার সুযোগ বেশি। তুমি এগ্রিকালচারে পড়ো, ভেটেরিনারিতে পড়ো, ফিশারিজে পড়ো, সেখানে কিন্তু তোমার এখানে তোমার নিজের ক্যাডারে তোমার নিজের সাবজেক্টে ক্যাডার হওয়ার সুযোগ আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, খুবই ইম্পর্ট্যান্ট, সবাইকে বলি যে আমাদের এইখানে কম্পিটিশনটা শুধুমাত্র একজন এগ্রিকালচার স্টুডেন্টের সাথে আরেকজন এগ্রিকালচার স্টুডেন্টের কম্পিটিশন, যখন তুমি এগ্রিকালচার ক্যাডার হতে যাবে। যেমন ধরো ঢাকা ভার্সিটির একজন ফিজিক্সে পড়বে বা কেমিস্ট্রিতে পড়বে এরকম একটা স্টুডেন্ট, তাকে বাংলাদেশের সব ফিজিক্সের স্টুডেন্টদের সাথে কম্পিট করতে হবে। তো দেখা যাবে সারা বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি বলো, তারপরে যত বিশ্ববিদ্যালয় আছে সবগুলো মিলে সেখানে প্রায় একটা সাবজেক্টের এগেনস্টে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ স্টুডেন্টও তোমার কম্পিট করে। কিন্তু আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি যদি বলি যে একটা পোস্টের জন্য শুধুমাত্র এগ্রিকালচার ইউনিভার্সিটি যে কয়েকটা আছে সেখান থেকে পাশ করা এগ্রিকালচার গ্রাজুয়েটরা মূলত এখানে এই পারফর্ম করতে পারে। তাহলে কি কম্পিটিশন লেভেল অনেক কমে গেল, এবং সেই কম্পিটিশন লেভেলে তোমার কিন্তু খুব সহজেই চাকরি পাওয়ার একটা অনেক বড় একটা সুযোগ তৈরি হচ্ছে। তাহলে তুমি কোনটা বেছে নিবে? তুমি কি ঢাকা বিশ্ববিদ্যালয় বেছে নিবে না এগ্রিকালচার ইউনিভার্সিটি? হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই বাংলাদেশের একটা অনেক বড় পাইওনিয়ার। আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড যেরকম, সেটা বাংলাদেশের ক্ষেত্রে সে ঢাকা বিশ্ববিদ্যালয় অবশ্যই অনেক এগিয়ে থাকবে। কিন্তু আমার কথাটা হচ্ছে, যদি তুমি কেরিয়ার ওরিয়েন্টেড জব পেতে চাও, কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনা করতে চাও, তাহলে এগ্রিকালচার ইউনিভার্সিটিকে অবশ্যই আমি প্রায়োরিটি দিব, এটা ব্যক্তিগতভাবে। তবে হ্যাঁ, সাবজেক্টের কিছু ব্যাপার আছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু সাবজেক্ট আছে যেগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটির চেয়ে অনেক এগিয়ে। যদি বলি মাইক্রোবায়োলজির কথা, ফার্মাসির কথা, তারপর তোমার কম্পিউটার সায়েন্সের কথা, এগুলো অবশ্যই এগ্রিকালচার থাকে এগিয়ে থাকবে। কিন্তু যদি আমি শুধুমাত্র জেনারেল সাবজেক্টের দিকে আসি, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, এইসব সাবজেক্টের চেয়ে টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে এগ্রিকালচার অনেক 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 উপরে। হুম, তুমি আর কোনো কি প্রশ্ন করতে চাও আমরা শুনি। আমি আরও প্রশ্ন শুনতে চাচ্ছি, যদি আমার সাথে যারা আজকে শুনছে, যারা আজকে লাইভ দেখছে, তারা যদি কোনো প্রশ্ন করতে চায় আমি অবশ্যই তাদের প্রশ্ন শুনবো। যে কোনো ধরনের প্রশ্ন, যারা যদি জানতে চায় যে আসলে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ে আমি কি হব, কোন সাবজেক্টে পড়লে আমার সবচেয়ে ভালো হবে, ইভেন এরকমও যদি প্রশ্ন থাকে যে ভাইয়া আমি তো ঢাকা ইউনিভার্সিটির শেষের দিকে সিরিয়াল এসছে, হয়তো বা আমি পাবো, হয়তো বা সাইকোলজি পাবো বা ভূগোল পাবো, আর আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ধরে নিই যদি আমি এগ্রিকালচার কিংবা ফিশারিজে পাই, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে কোনটা বেটার হবে? এরকম প্রশ্ন যদি কারো থাকে আমাকে প্রশ্ন করতে পারে, আমি শুনবো তাদের প্রশ্ন, এবং আশা করি সবাইকে আমি সুন্দরভাবে এক্সপ্লেন করতে পারবো। যে কারো যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। তোমার কি প্রশ্ন আছে বলো দেখি নেক্সট। স্যার, এগ্রিকালচারে পড়লে কি শুধুই বিজ্ঞানী নাকি অন্য কোনো সেক্টরে যাওয়ার সুযোগ আছে? এই বিষয়ে আপনার মতামত? এটা তো আসলে বিজ্ঞানী হচ্ছে এগ্রিকালচার থেকে পড়াশোনা করা, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে বিভিন্ন সাবজেক্ট থেকে পড়াশোনা করা যারা আছে, তাদের যদি বলি 100 ভাগের মধ্যে 5 ভাগ হচ্ছে বিজ্ঞানী, আর বাকি 95 ভাগ আরও অনেক অনেক পেশায় তারা যুক্ত আছে। যেমন ধরো আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যারা পাশ করে, এগ্রিকালচার যারা হয়, এগ্রিকালচারে যারা পাশ করে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পিওর এগ্রিকালচার যেটাকে বলে, সেখানে যারা পাশ করে তারা সবাই কিন্তু উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পদে তার পরবর্তীতে কৃষি অফিসার হয়। তার মানে বাংলাদেশে উপজেলা কতগুলো? 500 উপজেলা। 500 উপজেলায় প্রতিটা উপজেলায় 4টা করে পোস্ট হলে কতগুলো পোস্ট হলো? 2000 পোস্ট। জেলায় পোস্ট আছে, বিভাগে পোস্ট আছে, তাছাড়া আরও প্যারালাল অনেক পোস্ট আছে বাংলাদেশে। এই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, কৃষি সম্প্রসারণ ইয়েতে তোমার বিভাগে এখন প্রায় 5000-এর মতো পোস্ট আছে। এই যে 5000 কৃষিবিদ, এরা সবাই এগ্রিকালচার ইউনিভার্সিটি, বিভিন্ন এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করা স্টুডেন্টরা এখানে তারা সরাসরি নিয়োগ পায়। এবং তুমি মজার ব্যাপার হচ্ছে, এখানে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি বলো, রাজশাহী ইউনিভার্সিটি বলো, চিটাগাং বিশ্ববিদ্যালয় বলো, কোনো বিশ্ববিদ্যালয়ের কেউ কিন্তু এখানে কম্পিটিশনে আসতে পারবে না আমাদের সাথে। শুধুমাত্র এগ্রিকালচার ইউনিভার্সিটি, হ্যাঁ এগ্রিকালচার ইউনিভার্সিটি যেটা ময়মনসিংহে আছে, যেটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা তোমার হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরকম যারা শুধুমাত্র এগ্রিকালচার পড়ায়, পিওর এগ্রিকালচার, তারা এখানে আসতে পারবে। ঠিক একই রকম ভেটেরিনারি বলো, অন্যান্য বলো, তাদেরও কিন্তু প্রত্যেকটা উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, এরকম নামে তার প্রত্যেকটা উপজেলাতে পোস্ট আছে। তার মানে কি বিজ্ঞানীর পাশাপাশি প্রত্যেকটা উপজেলায় বিসিএস ক্যাডার পোস্ট আছে। এছাড়াও
আমরা কিন্তু নর্মাল যেসব সব বিসিএস পরীক্ষায় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক, বিসিএসের যেসব জেনারেল ক্যাডার আছে, পুলিশ প্রশাসন ক্যাডার, তারপর কাস্টমস ট্যাক্স, সব ক্যাডারে কিন্তু আমরা যেতে পারি। এবং তুমি জেনে অবাক হবে, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে স্টুডেন্টরা পড়ে বাংলাদেশে বিসিএসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা সব জায়গায়, পুলিশে বলো প্রশাসনে বলো, সব জায়গায় কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্টরা ভালো করে। এর একটা বড় কারণ হচ্ছে এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে স্টুডেন্টদেরকে বেশি করে পড়তে হয়। আমাদের সাথে যারা আজকে প্রশ্ন শুনতে চাচ্ছে, প্রশ্ন করেছে অনেকে, আমি প্রশ্ন দেখবো একটু পর, যে আসলে কি চান্স পাওয়ার জন্য কতগুলো এমসিকিউ এর মধ্যে কত নম্বর পেতে হবে, তারপরে ডিভিএম কেমন। আচ্ছা, আমি এই সবগুলো প্রশ্নের উত্তরই দিব। তবে মজার ব্যাপার হচ্ছে আমি এইখানে চাকরির ক্ষেত্রটা অনেক বেশি। তুমি এখন যদি বলি বাংলাদেশে এখন যতগুলো ব্যাংক আছে, প্রাইভেট ব্যাংকের চাকরি কিন্তু খুবই স্মার্ট। একটা প্রাইভেট ব্যাংকে একজন নতুন যে প্রফেশনাল অফিসার, শুরুতেই তাকে 60-70 হাজার টাকা বেতন দিচ্ছে। তুমি জানো প্রাইভেট ইন্ডাস্ট্রিতে এগ্রিকালচার গ্র্যাজুয়েটদের কি ডিমান্ড? তুমি যদি ব্রিটিশ আমেরিকান টোবাকো, ব্যাটের নাম শুনে থাকবে, সেখানে একজন এগ্রিকালচার গ্র্যাজুয়েট, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পাশ করা একজন স্টুডেন্ট, ফ্রেশ জাস্ট জয়েন করবে, জাস্ট পড়াশোনা শেষ করে জয়েন করবে, তারা সাথে সাথে সেখানে 90,000 থেকে 1 লাখ টাকা স্যালারি পাবে। ব্রিটিশ আমেরিকান টোবাকো, জাপান টোবাকো, এরকম অসংখ্য মাল্টিন্যাশনাল কোম্পানি আছে যেখানে প্রচুর টাকা বেতন দেওয়া হয় ফ্রেশ গ্র্যাজুয়েটদের। তার মানে হচ্ছে আমাদের বিসিএস ক্যাডার সার্ভিস বললাম, বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউশনে বিজ্ঞানী, ব্যাংক, তারপর হচ্ছে তোমার এইরকম জেনারেল বিসিএস ক্যাডার, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন, ট্যাক্স ক্যাডার, কাস্টমস ক্যাডার, অডিট ক্যাডার, সব জায়গায় এগ্রিকালচারের মানে ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটদের ছড়াছড়ি। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেল, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, উনি কিন্তু কৃষিবিদ। এই যে আজকে একটু আগে দেখলাম উনি নেত্রকোনা 4 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হয়েছে। তুমি জানো বাংলাদেশে এখন মন্ত্রী আছে কৃষিবিদ, আমাদের কৃষিমন্ত্রী হচ্ছে কৃষিতে পাশ করা গ্র্যাজুয়েট, আমাদের পরিকল্পনা প্রতিমন্ত্রী উনি কৃষিবিদ, কৃষি অর্থনীতিবিদ। এখন এই যে সাজ্জাদুল করিম আসলো, উনি কৃষিবিদ। বাহাউদ্দিন নাসিম একজন এমপি, উনি কৃষিবিদ। মানে কৃষিবিদদের চাকরির ক্ষেত্র অনেক বেশি। আরেকটা কথা সবাইকে বলে রাখি, কৃষিবিদ শব্দটা কিন্তু শুধু কৃষিতে পাশ করে যারা, তারা কিন্তু না। ডিভিএম, ইকোনমিক্স, এগ্রি ইঞ্জিনিয়ারিং, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারি, সবাইকে কৃষিবিদ বলা হয়। এবং এই সবারই চাকরির ক্ষেত্রে ভালো অপরচুনিটি আছে। আমি একটু প্রশ্ন দেখি সবাই কি কি প্রশ্ন করেছে। আচ্ছা, কোন সাবজেক্ট বেস্ট এগ্রিকালচারে? আমাকে মনে হয় তুমি এই প্রশ্নটা করবে বলে চিন্তা করছিলে। হ্যাঁ, এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে আমাদের 6টা সাবজেক্ট সাধারণত এখনও পর্যন্ত পড়ানো হয়। এগ্রিকালচার, ভেটেরিনারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, ফিশারিজ, আর হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং, এগ্রি ইকোনমিক্স। আমি এখানে 2টা সাবজেক্ট নিয়ে অনেকের মতো পার্থক্য আছে যে কোনটা ভালো বা সেটা হচ্ছে ভেটেরিনারি অথবা এগ্রিকালচার। আমি পার্সোনালি এগ্রিকালচারকে প্রিফার করি। কেন বলি সেটা হচ্ছে, ভেটেরিনারি থেকে একটা স্টুডেন্ট পাশ করে টোটাল মানে গ্র্যাজুয়েট হতে তাকে 5 বছর পড়তে হবে, 4.5 বছরের কোর্স, আর 6 মাস হচ্ছে ইন্টার্নি। এই 5 বছরের আগে কিন্তু সে সার্টিফিকেট পাচ্ছে না। অন্যদিকে দেখো এগ্রিকালচার গ্র্যাজুয়েট যে, সে কিন্তু 4 বছরেই বের হয়ে যাচ্ছে, তার ডিগ্রি 4 বছরেই হয়ে যাচ্ছে, আর 1 বছরে তার মাস্টার্স প্রায় শেষ হয়ে যাচ্ছে। তার মানে একজন ভেটেরিনারি থেকে পাশ করা গ্র্যাজুয়েট আর এগ্রিকালচার থেকে পাশ করা গ্র্যাজুয়েটের মধ্যে পার্থক্য এখানে যে ভেটেরিনারি থেকে পাশ করতে সময় বেশি লাগে। আরেকটা খবর বলি, ভেটেরিনারিতে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর। এগ্রিকালচারেও পড়াশোনা করতে হয় ভালো রেজাল্ট করার জন্য, তবে কম্পারেটিভলি ভেটেরিনারির চেয়ে অনেক রিল্যাক্স। এগ্রিকালচারে ফিশারিজে অনেক রিল্যাক্স। এই জন্য যারা একটু চিন্তা করে যে ভাইয়া আমি তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, বিশ্ববিদ্যালয়ে গিয়েও এত একদম পড়াশোনা নাকানি চোবানি এত কিছু হচ্ছে, তোমাদেরকে আমি পরামর্শটা দিব যে তোমরা যদি একটু রিল্যাক্স পড়াশোনা করতে চাও, এগ্রিকালচার, ফিশারিজ এই সাবজেক্টগুলো চয়েস করবে। আর যদি মনে করো যে না ভেটেরিনারিতে যাব, ভেটেরিনারি অবশ্যই একটা ভালো সাবজেক্ট, তোমার নামের আগে ডাক্তার বা ডক্টর উপাধি তুমি পাবে। আর স্বাভাবিকভাবেই হিউম্যান ডক্টর এবং ভেটেরিনারি ডক্টরের যে পড়াশোনার পার্থক্য, খুব বেশি জায়গায় গ্যাপ নেই, অনেক জায়গায় তারা কিন্তু মানে হিউম্যান ডক্টর যারা, তারা যেসব পড়াশোনা করে এরাও একই রকম সাবজেক্ট, প্যারাসাইটোলজি, মাইক্রোবায়োলজি, তারপর এক কথায় মানে অনেকগুলো সাবজেক্ট আছে যেটা হিউম্যান ডক্টরদের সাথে অনেক মিল। এবং তুমি জানো বিশ্বের নানান প্রান্তে ডিভিএমের কিন্তু ডিভিএম থেকে পাশ করা গ্র্যাজুয়েটদের কেরিয়ার আছে।
বাংলাদেশে আমাদের দেশে অনেকেই মনে করে যে ডিভিএম মানে তো পশু ডাক্তার। সমাজে খুব প্রচলিত একটা বিষয় যে পশু ডাক্তার আসলে কিন্তু বাংলাদেশে তুমি একজন ভেটেরিনারি অফিসার হলে জাস্ট উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলা হয়, বিসিএস দিয়ে জয়েন করবে, জাস্ট পড়াশোনাটা শেষ করে জয়েন করবে। উপজেলায় যাওয়া মাত্র তোমার জন্য একটা 60 লাখ টাকা দামের গাড়ি বসে আছে, নতুন ব্র্যান্ড নিউ গাড়ি, তুমি ওই গাড়ি দিয়ে তুমি চষে বেড়াবে। তুমি জানো, তুমি যদি বাংলাদেশে এর চেয়ে অনেক বড় বড় ক্যাডার আছে, অনেক বড় বড় পদ আছে, যেসব পদে তুমি গাড়ি পেতে তুমি 15 বছর চাকরি করেও তুমি গাড়ি পাবে না। অথচ তুমি ভেটেরিনারি থেকে পাশ করে যদি তুমি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হও, তুমি জয়েন করার সাথে সাথে তোমাকে গাড়ি দিবে সরকার। তাহলে এই যে তোমার ফেসিলিটিটা, এটা কিন্তু ভেটেরিনারিতে এই ফেসিলিটিটা আছে। তাহলে চয়েস লিস্টটা একটু তোমার একটু বলে নিই। তাহলে আমার চয়েস লিস্টে আমি বলে রাখবো ভেটেরিনারি অথবা এগ্রিকালচারকে ফার্স্ট চয়েস দিতে। এখানে পড়াশোনা কম হচ্ছে এগ্রিকালচারে, মানে চাপ কম এগ্রিকালচারে, ভেটেরিনারিতে চাপ বেশি। যারা চাপ কম নিতে চায় তারা এগ্রিকালচার ফার্স্ট চয়েস। তারপর সেকেন্ড চয়েসের দিক থেকে যদি বলি ভেটেরিনারি অথবা ফিশারিজ, তারপর আসবে হ্যাঁ শিওর শিওর। অনেকেই বলে বা ধারণা করে যে মৎস্য বিজ্ঞানে পড়াশোনা কম, তাহলে কি ফিউচার খারাপ? পড়াশোনা কম এই কথাটা আসলে শুধুমাত্র যারা ফাঁকিবাজি করে তাদের জন্য। তবে চাপ কম। যেমন আমি বললাম যে ডিভিএমএ অনেক পড়াশোনা, একই রকম ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে আমরা বন্ধুরা সবাই বিকেলবেলা খেলতে বের হচ্ছি, পার্কে যাচ্ছি, বান্ধবীদের নিয়ে ঘুরতেছি, হ্যাঁ। কিন্তু ভেটেরিনারির ডাক্তার যারা হবে তারা কিন্তু গিয়ে দেখা যাচ্ছে তারা সেই সুযোগটা পাচ্ছে না। কারণ তার ক্লাস একদম বিকেল পর্যন্ত শেষ করে আবার অ্যাসাইনমেন্ট লেখো, পরের দিনে প্রেজেন্টেশন রেডি করো, ক্লাস আবার মানে সকালবেলা একদম 8টা থেকে ক্লাস শুরু হয়ে যায়। অতএব ডিভিএমে পড়াশোনার চাপ বেশি, ফিশারিজে পড়াশোনার চাপ কম। কিন্তু ফিশারিজেও আমাদের চাকরির নানান রকম ক্ষেত্র আছে। আমি যদি বলি বাংলাদেশে, তোমরা জানো সবাই, আমাদের সবাইকে একটু বলি, ফিশারিজে কিন্তু একটা অনেক বড় সেক্টর। এখন বাংলাদেশে মৎস্য উৎপাদনে, মানে স্বাদু পানির মৎস্য উৎপাদনে বিশ্বে প্রথম সারিতে আছে, 1 2 3-এর মধ্যে আছে। এবং এটা কিন্তু অর্জন কিন্তু একদিনে হয়নি। বাংলাদেশের এই যে যারা ফিশারিজ ক্যাডার, ফিশারিজে পড়াশোনা করে যারা সরাসরি মাঠ লেভেলে কাজ করছে, তাদের দক্ষতার কারণে কিন্তু আজকে এখানে আসছে। তুমি জানো আমাদের এই যে যত রকম ফিড ইন্ডাস্ট্রি, এখানে কিন্তু ফিশারিজের গ্র্যাজুয়েটরা কাজ করছে। পাশাপাশি অনেক তোমার মানে মৎস্য সম্পর্কিত সামুদ্রিক মৎস্য আহরণ কেন্দ্র আছে। আমরা রিসেন্টলি সমুদ্র বিজয় করেছি। সমুদ্র বিজয় করার কারণে এই ফিশারিজ গ্র্যাজুয়েটদের কর্মক্ষেত্র আরও বেড়ে গেছে। এখন সাগরের মাছ নিয়ে গবেষণা হচ্ছে। আমাদের চিটাগাংয়ে মেরিন বায়োলজি একটা আছে, ফিশ সেন্টার আছে, সেখানে কাজ হচ্ছে। এবং পাশাপাশি তোমার আমাদের এই মাছের সাথে চেইন, মানে শুটকি উৎপাদন কেন্দ্র, তারপরে নানান রকম ক্যান্ড ফুড, এগুলোকে ফিশারিজের স্টুডেন্টরা করে। এবং এখানেও বিজ্ঞানী হওয়ার সুযোগ আছে। এখানে তোমরা নাম শুনেছো, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, বিএফআরআই, সেখানে মৎস্যবিজ্ঞানীরা। দেখো একটা সময় বাংলাদেশে আমরা শোল মাছ, শিং মাছ, গজার মাছ এগুলো পেতাম না। বোয়াল মাছ, তুমি জানো বোয়াল মাছ এখন বাংলাদেশে চাষ হয়। বাংলাদেশে শিং মাছ, যেরকম আমরা চাষের শিং মাছ দেখি, কই মাছ দেখি, বোয়াল মাছ, চিতল মাছ, শোল মাছ এগুলো চাষ হচ্ছে। এগুলো ফিশারিজের যারা আছে তাদের অবদান। অতএব ফিশারিজটা একটা ভালো সেক্টর। বলে রাখি স্টুডেন্টদেরকে, ফিশারিজে কিন্তু পড়াশোনার চাপ কম। ঠিক আছে। আমি আর একটু প্রশ্ন, তোমার প্রশ্নের আগে আমি একটু প্রশ্ন দেখি। কোন সাবজেক্ট নিলে, তামান্না ইসলাম বলেছে, কোন সাবজেক্ট নিলে বিদেশ থেকে পড়ালেখা করা যাবে এবং কোন সাবজেক্ট সবচেয়ে ভালো? বিদেশ থেকে পড়ালেখা, বিদেশ থেকে না, আসলে বিদেশে যাওয়া যাবে এরকম মানে কথা, বিদেশে যাওয়ার অপরচুনিটিটা বেশি। অবশ্যই আমাদের এগ্রিকালচারে এবং ভেটেরিনারিতে বিদেশে যাওয়ার ইয়েটা অনেক বেশি। ফিশারিজেও সেটা সুযোগ আছে। এগ্রিকালচার, ভেটেরিনারি, কৃষি প্রকৌশলে কম্পারেটিভলি একটু কম, এগ্রি ইকোনমিক্সে এটা একটু কম। তবে বাকি 4টা সাবজেক্টগুলোতে, এগ্রিকালচার, ফিশারিজ, ভেটেরিনারি, অ্যানিম্যাল হাজবেন্ডারি, এই সাবজেক্ট 4টাতে বিদেশে যাওয়ার অপরচুনিটি অনেক বেশি। চান্স পাওয়ার জন্য 100টা এমসিকিউ এর মধ্যে সর্বনিম্ন কত পেতে হবে? আসলে এইখানে কিন্তু পরীক্ষা এখনো হয়নি। দেখো, কম্পিটিটিভ এক্সামে কিন্তু আমরা কেউ আগে থেকে বলতে পারি না পরীক্ষা কেমন হবে এবং পরীক্ষার প্রশ্ন সহজ হবে না কঠিন হবে। ধরে নাও প্রশ্ন সহজ হয়েছে, তখন এমনও হতে পারে প্রশ্ন বেশি সহজ হয়ে গেলে 80+ তোমাকে পেতে হতে পারে। আবার অনেক সময় পরীক্ষা কঠিন হলে তুমি 50+ তুমি পেয়ে যাবা, চান্স পেয়ে যাবা। অতএব আগে থেকে তুমি ডিসাইড করতে পারো না যে কত নাম্বারে তোমার মানে ভর্তি পরীক্ষায় টিকতে হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাকে ভালো করতে হবে, মানে তোমাকে ঠিক মতো পড়তে হবে এবং ভালো করতে হবে।
আচ্ছা, বায়ো ইনফরমেটিক্স সাবজেক্ট এটা নতুন একটা সাবজেক্ট। এটার অপরচুনিটি এখনও পর্যন্ত আগে থেকেই বলা যাচ্ছে না, কারণ এখনও এই সাবজেক্ট থেকে গ্রাজুয়েট বের হয়নি। আমরা এটা নিয়ে আবার ফার্দার ডিসকাশন করলে, আমরা যখন আবার করবি তখন দেখব। আর হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে কী ধরনের জব পাওয়া যায়, এটাকে যাচ্ছে আটকে যাচ্ছে বারবার। আচ্ছা, একটু লাইভটা দেখতে হবে কোথাও আটকে টাটকে যায় কি না। আজকে থেকে স্টার্ট করলে কি চান্স পাওয়া পসিবল হবে কি না? অবশ্যই। দেখো, এখনও হাতে আমাদের প্রায় 10 দিনের মতো সময় আছে। একদম নাকানি চুবানি খেয়ে, আমরা জানি তোমরা ইন্টারমিডিয়েটে ভালো পড়াশোনা যারা করেছো, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যারা টিকেছো ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, তারা নিশ্চয়ই ভালো স্টুডেন্ট। ভালোভাবে পড়লে, অবশ্যই খুব ভালোভাবে পড়লে, আর নেটওয়ার্কের সাথে থাকলে, তোমরা অ্যাসপেক্ট সিরিজের বইগুলো আছে, নেটওয়ার্ক গাইড আছে, খুব ভালোভাবে নেটওয়ার্ক গাইড পড়লে, আমাদের বরাবর নেটওয়ার্ক গাইড থেকে কিন্তু বেশ কমন পড়ে। তোমরা নেটওয়ার্ক গাইডটার উপর এখন জোর দাও, তাহলে আশা করি যে তোমার মানে ভর্তি পরীক্ষায় খুব ভালো করা যাবে। আর এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমাকে কেউ কেউ বলেছ, আমি একটু বলি, হতাশ হওয়ার কিছু নাই। এগ্রিকালচার বর্তমানে যদি এগ্রিকালচার মানে ইউনিভার্সিটিগুলোর সাবজেক্টের পছন্দক্রমের কথা বলি, সেখানে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংটা একটু পিছনের দিকে আসে। তবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে ফুড ইঞ্জিনিয়ারিং যেটা আছে, বাংলাদেশের যত ফুড ইন্ডাস্ট্রি আছে, ধরো প্রাণ, তারপর নিউজিল্যান্ড ডেইরি বলে, তারপরে হচ্ছে তোমার যত রকম কেক ইন্ডাস্ট্রি, বেকারি ইন্ডাস্ট্রি, প্রচুর ফুড ইন্ডাস্ট্রি আছে। এই ফুড ইন্ডাস্ট্রিগুলোতে কিন্তু তোমার সরাসরি তোমার জাস্ট জব, মানে থেকে পাশ করার পরে ইন্ডাস্ট্রি বেসড জব। তবে এখানে কিন্তু বলে রাখি, যারা ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পড়বে তাদের জবটা কিন্তু ইন্ডাস্ট্রি বেসড জব ম্যাক্সিমাম, যদি তোমরা করতে চাও। এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংটাকে আমি একটু পিছনের সারিতে রাখবো, কারণ হচ্ছে যে এখানে যে ক্ষেত্র বাংলাদেশে একটা সময় ছিল, ইরিগেশন, তারপর হচ্ছে এগ্রিকালচার ইঞ্জিনিয়াররা বিভিন্ন রকম কৃষি যন্ত্র প্রকৌশলীর সাথে কাজ করত। তবে বর্তমান সরকার কৃষি যান্ত্রিকীকরণের দিকে নজর দিচ্ছে, সেই কারণে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংদের আবার যুগ ফিরে আসতেছে। তবে এই মুহূর্তে যদি বলি যে আজকে যদি তুমি ভর্তি পরীক্ষা পাশ করো, সিরিয়াল দেওয়ার ক্ষেত্রে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংটাকে শেষের দিকে রাখলেই ভালো হবে। তবে আরেকটা কথা, সমাপ্তি বোধহয় একটা প্রশ্ন লিখে বসে আছে, আমি প্রশ্ন দেখে ফেলেছি, সেটা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা বুয়েটের মতো না, আবার কিছু কিছু ক্ষেত্রে বুয়েটের সাথে মিল আছে, যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট মিল আছে। এবং একটা খুশির খবর হচ্ছে যে তোমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যারা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা কিন্তু পরবর্তীতে বুয়েটে গিয়ে এমএস করতে পারে। এটা একটা কথা। আর হচ্ছে যে তোমার তুমি চাইলেই ধরো যে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং থেকে দেশে যদি কিছু করতে না পারো, তুমি বিদেশে যেতে পারবে অনায়াসে, বিদেশে সেই সুযোগটা আছে। থ্যাংক ইউ। আচ্ছা, বিসিএস ছাড়াও কি, আমাকে একটা প্রশ্ন করেছে, বিসিএস ছাড়াও কি অন্য কী ধরনের অপরচুনিটি আছে? আমি হ্যাঁ, একটু আগে আমরা আলোচনা করেছি, আমাদের এটা রেকর্ডটা থাকবে, তুমি আরেকবার দেখবে। আবারও সবাইকে বলে রাখি, এগ্রিকালচার ইউনিভার্সিটি বাংলাদেশের ম্যাক্সিমাম প্রাইভেট জবগুলোর মধ্যে এগ্রিকালচার ইউনিভার্সিটিদের জব বেশি, কারণ আমাদের দেশে এখনও পর্যন্ত যত ইন্ডাস্ট্রি আছে, ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি কিন্তু এগ্রিকালচার বেসড, ফুড প্রসেসিং বেসড এগ্রিকালচার। তুমি নাম শুনেছ, বায়ার ক্রপ, সিনজেন্টা পেস্টিসাইড কোম্পানি, তারপর হচ্ছে এসিআই, এই ধরনের যত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এদের সব জায়গায় কিন্তু এগ্রিকালচারিস্টে ছড়াছড়ি। অতএব এটা নিয়ে আমার মনে হয় আর খুব বেশি ওরিড হওয়ার কিছু নাই। বারবার একটা কথা সবাইকে বলে রাখি, আমার প্রিয় স্টুডেন্ট যারা আছো, তোমাদের সবাইকে একটু বলে রাখি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে জেনারেল সাবজেক্টে পড়ার চেয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে কোনো সাবজেক্টে পড়া ভালো। আমি এটা কিন্তু গর্ব করে বলছি না, কিংবা কোনো কম্পিটিশন বা আমি বিতর্ক করার জন্য বলছি না। ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, অ্যাপ্লাইডের কথা বলছি না, নর্মাল ফিজিক্স, জেনারেল সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, বোটানি, জিওলজি, এইসব সাবজেক্টে পড়ার চেয়ে এগ্রিকালচার ইউনিভার্সিটির এগ্রিকালচার, ফিশারিজ, ভেটেরিনারি, এইসব সাবজেক্ট অনেক 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 গুণ ভালো। তোমরা একটু জাস্ট তোমার এলাকার দিকে চেয়ে দেখো, তোমার এলাকার বড় ভাই যারা ফিজিক্স থেকে পড়েছিল, যারা কেমিস্ট্রি থেকে পড়েছিল, তারা আজকে কি করতেছে,
গিয়ে দেখবে হয়তো বা প্রাইমারি স্কুলে জব করছে, আমি খাটো করে দেখছি না, বা কোনো একটা হাই স্কুলে জব করছে। অবশ্যই সেটা সব পেশায় সম্মানের, কিন্তু তুমি যদি বাংলাদেশে খুব ভালো প্রফেশনে যেতে চাও, যেটা সোশ্যালি খুব অ্যাকসেপ্টেড, সামাজিকভাবে যে একজন বিসিএস ক্যাডারকে যে মূল্যায়ন করা হয়, একজন রিসার্চারকে যেভাবে মূল্যায়ন করা হয়, একজন বিজ্ঞানীকে যেভাবে মূল্যায়ন করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে যদি ধরি, এগ্রিকালচার ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা কম্পারেটিভলি অনেক অনেক উপরে। ধরে নাও প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ধরে নাও 2000 গ্র্যাজুয়েট পাশ করছে। এই 2000 গ্র্যাজুয়েট থেকে মানে বিসিএস ক্যাডার হচ্ছে মনে করো 500, আর এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে প্রতি বছর বের হচ্ছেই 500, আর সেখানে বিসিএস ক্যাডার হচ্ছে 400। এখন হিসাব করে দেখো কোন ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডার বেশি হলো। সেখানে 500-র মধ্যে 400 বিসিএস ক্যাডার হচ্ছে, আর ঢাকা ইউনিভার্সিটি 2000-এর মধ্যে 500 বিসিএস ক্যাডার হচ্ছে। তাহলে এইটাই হচ্ছে পার্থক্য, যে তুমি যদি টেকনিক্যাল সাবজেক্টে পড়ো তোমার কিন্তু চান্সটা অনেক অনেক বেশি থাকবে। অতএব আমি তোমাদেরকে বলবো যে জেনারেল সাবজেক্টের চেয়ে তোমরা টেকনিক্যালের দিকে গুরুত্ব দাও বেশি। আর মাত্র অল্প কয়েকদিন আছে, এই অল্প কয়েকদিন তোমরা অ্যাসপেক্ট সিরিজের বইগুলো যদি ভালো করে দেখো, নেটওয়ার্কের বইগুলো যদি ভালো করে দেখো, আমি নিশ্চিত তোমরা পরীক্ষায় ভালো করবে। সমাপ্তি, তুমি কি প্রশ্ন করবে? স্যার, কেরিয়ার সম্পর্কে তো আমরা অনেক কিছু শুনলাম, এখন একটু আমরা অর্থনীতির বিষয়ে আপনার কাছে শুনতে যাচ্ছি। স্যার, বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা কীরকম, মানে কৃষি অর্থনীতি ব্যবস্থাটা? কৃষি অর্থনীতির জন্য একটা সুখবর আছে, সেটা হচ্ছে যারা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কৃষি অর্থনীতি আগে যারা পড়তো তাদের জন্য বিসিএস ক্যাডার সার্ভিসে তাদের কোনো পদ ছিল না। অতি সম্প্রতি জাস্ট এই লাস্ট বিসিএস থেকে বাংলা পিএসসির নাম তোমরা সবাই জানো, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যারা বিসিএস ক্যাডার সার্ভিসে করে, পিএসসি এই কৃষি অর্থনীতিদেরকে একটা তাদের জন্য একটা ক্যাডার চালু করেছে। সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং, ড্যাম। এখানে সব পদ কৃষি অর্থনীতিবিদদের। এখানে কেউ মনে করো ঢাকা ভার্সিটি থেকে অর্থনীতি পাশ করেও এখানে চাকরি পাবে না, অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি পাশ করেও এখানে কেউ করতে পারবে না। এইখানে চাকরি করতে গেলে সরাসরি একদম পিওর কৃষি অর্থনীতিবিদ হতে হবে। তার মানে এই সাবজেক্ট তারাই, যারা এইখানে তারাই চাকরি পাবে যারা কৃষি অর্থনীতিতে পড়াশোনা করছে। এক। 2 নম্বর হচ্ছে কৃষি অর্থনীতিবিদরা বাংলাদেশের সব প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংকে কৃষি অর্থনীতিবিদের, তুমি জানো এখন ব্যাংকে কিন্তু প্রচুর স্যালারি দেয় সরকার, বছর শেষে একটা ইনসেনটিভ দেয়। ইনসেনটিভটা কি জানো? ইনসেনটিভটা হচ্ছে যে তুমি প্রতি বছর মাসে মাসে স্যালারি পেয়েছো, যেহেতু তুমি ব্যাংকে তুমি চাকরি করো, ওই ব্যাংক তো একটা আর্থিক প্রতিষ্ঠান, তারা অনেক টাকা লাভও করছে, জনগণের টাকা রাখা হচ্ছে, টোটাল হচ্ছে লাভ করছে, সেহেতু সেই লভ্যাংশের একটা কমিশন প্রত্যেক এমপ্লয়িকে ওই ব্যাংক তাদেরকে দেয়। দেখা যায় কিছু কিছু ব্যাংক এক বছরে একজন কর্মীকে যত টাকা বেতন দেয় তার কাছাকাছি পরিমাণ ইনসেনটিভ দিয়ে দেয়, হিউজ টাকা। তাহলে তোমরা চিন্তা করো কোথায় তোমরা যাবে। আর একটা প্রশ্ন আছে এখানে, আমি একটু দেখি কি বলেছিল, এগ্রিকালচারের বিসিএস কম্পিটিশন কেমন। আমি এতক্ষণ যে কথাগুলো বলছিলাম তার মধ্যে প্রথম কথাই ছিল এগ্রিকালচারে পড়লে বিসিএস কম্পিটিশন অনেক কম, অনেক অনেক কম। জেনারেল সাবজেক্টে বিসিএস কম্পিটিশন অনেক বেশি। তোমরা কেরিয়ার প্ল্যান যদি করতে চাও, কেরিয়ার নিয়ে যদি ভাবতে চাও এবং হায়ার স্টাডিজে যদি বিদেশে যেতে চাও, অবশ্যই এগ্রিকালচার ইউনিভার্সিটির টেকনিক্যাল সাবজেক্টগুলো, অন্যান্য ইউনিভার্সিটির টেকনিক্যাল সাবজেক্ট তুমি জানো, বুয়েট অবশ্যই টেকনিক্যাল সাবজেক্ট, এবং বুয়েট থেকে যারা পাশ করে তাদের বিদেশে যাওয়ার অপরচুনিটি অনেক বেশি। এরকম যেসব সাবজেক্ট ফার্মাসি থেকে পাশ করলে অনেক বেশি। আমি কিন্তু এখানে কম্পিটিশনে নামিনি যে ঢাকা ইউনিভার্সিটির সাবজেক্ট খারাপ, এগ্রিকালচার ইউনিভার্সিটির সাবজেক্ট ভালো, নেভার। আমি শুধু কম্পেয়ার করছি যে টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে এগ্রিকালচারের গুরুত্ব অনেক বেশি। এখানে কেরিয়ারেও এখানে খুব ভালো চান্স থাকে, পাশাপাশি বিদেশে যাওয়ার ক্ষেত্রেও খুব ভালো চান্স থাকে। তো এখানে এরকম প্রশ্ন, তুমি আর কোনো প্রশ্ন পেয়েছো সমাপ্তি? স্যার, এখানে মনে হয় আরেকটা কোশ্চেন পাচ্ছি যে প্রাইভেট এগ্রিকালচার সাবজেক্ট কেমন? প্রাইভেট এগ্রিকালচার সাবজেক্ট, এখানে প্রশ্নটা দুই রকম প্রশ্ন হতে পারে, যে প্রাইভেট সেক্টর এগ্রিকালচার সাবজেক্ট নাকি প্রাইভেট ইউনিভার্সিটিতে। প্রাইভেট ইউনিভার্সিটিতে এগ্রিকালচার রিসেন্টলি কিছু IUBAT, এক্সিম ব্যাংক, এগ্রিকালচার ইউনিভার্সিটি, সিটি ব্যাংক, এরকম বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচার নতুন নতুন সাবজেক্ট চালু করা হয়েছে। যদি কেউ এগ্রিকালচারে চান্স না পায় সেক্ষেত্রে তারা ওখানে পড়তে পারবে। তবে এখনও পর্যন্ত সব ইউনিভার্সিটির এখনও ফ্যাসিলিটিসটা সেরকম তৈরি হয়নি, সেই
কারণে এখনও পর্যন্ত মানে সেখান থেকে মানে চাকরিতে যাওয়ার প্রবণতাটা অতটা ভালো হয়নি। তবে রিসেন্টলি IUBAT এরা ভালো পারফর্ম করছে। আশা করি যে আর 2-4 বছর পর এরাও একটা খুব সুন্দর জায়গায় চলে আসবে। একটা প্রশ্ন করেছে, বাউ নাকি সাউ, শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি নাকি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটিকে প্রায়োরিটি দিবে? এখানে আমার একটা প্রশ্ন অ্যান্সার হচ্ছে যে তোমরা যদি তোমার এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। তোমাকে একটা জিনিস বলে রাখি, তুমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির শুধু এরিয়াটা দেখো, কতটুকু জায়গা জুড়ে এটা অবস্থিত। এটা 1200 একর। আর যদি বলি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেটা কিন্তু খুবই খুবই অল্প একটা জায়গার উপর প্রতিষ্ঠিত। এখন এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কি হয়, পড়াশোনা করার জন্য মাঠ লাগে, তোমার জমি লাগবে, ধান ক্ষেত লাগবে, তোমার ফার্ম লাগবে। তো সেটার জন্য তো তুমি যদি টবের মধ্যে গাছ লাগায় যদি বলো আমি বিজ্ঞানী হয়ে গেছি, তাহলে তো হবে না। অবশ্যই সেখানেও ভালো ভালো রিসার্চ হচ্ছে, আমি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিকে খাটো করে দেখছি না। আমি শুধু এটুকু বলবো, পুরনো ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি যত বেশি পুরনো, সেই ইউনিভার্সিটিকে টপ লিস্টে তত বেশি টপ লিস্টে রাখতে হবে। তোমাকে যদি বলি যে বাংলাদেশে যদি মেডিকেল কলেজগুলোর লিস্ট দেওয়া হয় যে তুমি কোন মেডিকেলে পড়তে চাও, তাহলে তুমি কোন মেডিকেলে পড়বা? তাহলে অবশ্যই যে মেডিকেলটা বেশি পুরনো সেই মেডিকেলে সবাই পড়বে। ময়মনসিংহ মেডিকেল কলেজ আর রাঙামাটি মেডিকেল কলেজ, দুইটা মেডিকেল কলেজের পার্থক্য নিশ্চয়ই অনেক বেশি আছে। তো অতএব কেউ হবে না, হার্ট হবে না। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যদি সুযোগ হয় সেখানে পড়বে। তবে অনেকে হতে পারে তার বাসা ঢাকায় কিংবা বাসা গাজীপুর, সে ঢাকায় বাসায় থেকে পড়াশোনা করতে চায়, তাকে অবশ্যই বলবো তুমি শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়ো, কিংবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ো গাজীপুরে, কারণ তোমার জন্য ঢাকা থেকে সেটা সহজ হবে। আর ময়মনসিংহে কারো যদি বাড়ি হয় ময়মনসিংহে, সে তোমার ময়মনসিংহেই থাকতে চায়, স্বাভাবিকভাবে সেটা ভালো হবে। তো এই জন্য আমি তাদেরকে বলবো যে বাও কিংবা সাও, এটা তোমাদের নিজের পছন্দ, তোমাদের কোনটা করতে পারো। তবে পুরনো ইউনিভার্সিটিগুলো অবশ্যই ওখান থেকে গ্র্যাজুয়েট যারা বের হয় তাদের চাকরির সুযোগটা অনেক বেশি থাকে। নতুন ইউনিভার্সিটির পড়াশোনা বা সার্টিফিকেট বা ডিগ্রিকে কম্পারেটিভলি কম গুরুত্ব দেওয়া হয়, খুব স্বাভাবিক। তুমি দেখো রিসেন্টলি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা প্রতিষ্ঠা হয়েছে, সেই হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েট হবে তাদের সাথে কি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের কি মূল্যায়ন সমানভাবে করলে হবে? কারণ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বর্তমান শিক্ষক সংখ্যা 20 বা 22, আর বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির শিক্ষক সংখ্যা 600-র উপরে। তাহলে সেখানে ল্যাবরেটরি প্রতিষ্ঠা হয়েছে, ফিল্ড প্রতিষ্ঠা হয়েছে, মাঠ গবেষণাগার, সব কিছু মিলে সেখানের যে ফ্যাসিলিটিটা স্টুডেন্টরা পায়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় সেখানে তো একটা মাঠ কোনো রকম, সেখানে কী স্টুডেন্টরা পড়বে? অতএব পছন্দক্রম অবশ্যই তোমাদের থাকতে হবে, সবচেয়ে পুরনো ইউনিভার্সিটিকে টপ র্যাঙ্কে রাখবে। সমাপ্তি কী প্রশ্ন করবে আমাকে? স্যার, আজকে আমরা প্রায় আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি আজকে শেষ একটা প্রশ্ন করতে চাচ্ছি যে উচ্চতর শিক্ষা নাকি BCS, কোনটা আসলে টার্গেট করা উচিত? উচ্চতর শিক্ষা না BCS, এই কথাটা আমাদের যারা স্টুডেন্ট তারা বুঝতে পারছে কিনা। প্রশ্নটা হচ্ছে যে আমি কি এগ্রিকালচার থেকে পড়াশোনা শেষ করে আমি কি বিদেশে চলে যাওয়ার চিন্তা করব, বিদেশে পড়াশোনা, যেমন বিদেশে মাস্টার্স, PhD এগুলো চিন্তা করব, নাকি বাংলাদেশে পড়াশোনা শেষ করে BCS দিয়ে আমি বাংলাদেশে জব করব? তোমার প্রশ্নটা এটা। দুটাই করা যাবে, তোমার যেটা আগ্রহ। কারণ আমাদের সমাজে তোমাকে যদি বলা হয় লাভ ম্যারেজ করবে নাকি করে বিয়ে করবে, তোমার ফ্যামিলির চয়েসে বিয়ে করবে। এখন এইখানে যেমন তোমাকে যদি বলি যে তুমি যদি তোমার ফ্যামিলিকে প্রায়োরিটি দাও, তাহলে কি করতে হবে? স্যাটেল ম্যারেজ। আর যদি মনে হয় যে না আমি আমার নিজের পছন্দে বিয়ে করব, তাহলে লাভ ম্যারেজ। ঠিক একই রকম, তুমি যদি মনে করো যে না আমি জীবনে পড়াশোনা করে বিদেশে গিয়ে আরও পড়াশোনা করে নিজেকে আমি দেখতে চাই আমি কোন তুমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়ে অক্সফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক আছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে শিক্ষক আছে, তারা পড়াচ্ছে। আমি কুইন্স ইউনিভার্সিটিতে দেখি সেখানে ফ্যাকাল্টি আছে। কুইন্স ইউনিভার্সিটি ইউকেতে আমি ওখানে PhD পড়াশোনা করতে গিয়েছিলাম, সেখানে আমি পেয়েছি। বিশ্বের বড় বড় ইউনিভার্সিটিতে আছে, তারা সেখানে গিয়ে গবেষণা করছে, সেখান থেকে তারা অনেক বড় বড় বিজ্ঞানী হচ্ছে। তার মানে কি, তোমার সুযোগ আছে বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে তোমার যাওয়ার। এখন তোমার যদি স্বপ্ন থাকে এরকম যে আমি পড়াশোনা শেষ করে ওরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ে যাব এবং বিদেশে গিয়ে পড়াশোনা করব, সেটার সুযোগ আমাদের এগ্রিকালচার থেকে পড়ে বা এগ্রিকালচার রিলেটেড সাবজেক্ট থেকে পড়ে অনেক অনেক বেশি।
আর যদি মনে করো যে না আমি আমার বাবা মা চায় আমি খুব তাড়াতাড়ি যেহেতু মানে বাংলাদেশে আমার পড়াশোনা শেষ হয়ে যাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি চাকরিতে জয়েন করব, তাহলে খুব সহজেই তুমি জাস্ট পড়াশোনা শেষ করেই তুমি বিসিএস দিয়ে বাংলাদেশে করতে পারো, বাংলাদেশের যেসব সরকারি চাকরি আছে জয়েন করতে পারো। এবং মজার ব্যাপার হচ্ছে তোমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু, সবাই খেয়াল করো, এগ্রিকালচার ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবচেয়ে আগে বিসিএস দিতে পারে। কেন বলো তো? ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটি থেকে একজন গ্রাজুয়েট পাশ করে বের হইতে হইতে 5 বছর, 5.5 বছর, অনেক ক্ষেত্রে 6 বছর লেগে যায়, কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 4 বছরের কম লাগে। 4 বছরের কম লাগাতে তুমি মনে করো যে তুমি পড়াশোনা শেষ করে অলরেডি বিসিএস এর জন্য কম্পিটিশন শুরু করে দিছো। আর অন্যান্য ইউনিভার্সিটিতে তোমার বন্ধু বান্ধব রাজনীতি, তারপরে নানান রকম ঝামেলার কারণে, মারামারি কাটাকাটির কারণে ইউনিভার্সিটিতে সেশন জটে পড়ে, সে তখন ওই স্টুডেন্ট 3rd ইয়ারে পড়ে। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি, আমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আমাদের সময় 4 বছরের কোর্স 3 বছর 9 মাসে শেষ হয়েছিল। আরও মজার ব্যাপার হচ্ছে 3 বছরের 9 মাসে শেষ হয়ে আমি প্রথম বিসিএস দিয়ে আমি বিসিএস ক্যাডার যখন হয়ে গেছি, তখনও আমার বন্ধুরা বিভিন্ন ইউনিভার্সিটিতে অনার্স শেষই হয় নাই কিংবা মাস্টার্সে কেবল ভর্তি হয়েছে। তার মানে বুঝতে পেরেছ, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলে এটা কিন্তু অনেক বড় সুযোগ। সবগুলো এগ্রিকালচার ইউনিভার্সিটি তো খুব দ্রুত তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেবে। এবং এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে পলিটিক্সটা কিন্তু কম, সেখানে পলিটিক্সের ইয়েটা কম, কম্পারেটিভলি কম। অন্যান্য ইউনিভার্সিটিতে পলিটিক্সের কারণে তোমরা জানো নানান রকম দুর্ঘটনা ঘটে, ঝগড়াঝাটি, মারামারি, হল দখল, সিট পাওয়া যায় না। এগ্রিকালচার ইউনিভার্সিটির আরেকটা সুবিধা বলি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 100% আবাসিক। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেই হলে একটা সিট পাবা। ঢাকা ভার্সিটি কিংবা অন্যান্য জেনারেল ভার্সিটিতে আজকে দেখলাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2 বছর যাবৎ স্টুডেন্টরা গণরুমে থেকে সেখানে তারা আন্দোলন করতেছে, তাদের রুম দরকার। গণরুম মানে বুঝো, এক রুমের মধ্যে 65 জন, এক রুমের মধ্যে 100 জন, এক রুমের মধ্যে 56 জন, সেখানে গাদাগাদি করে 1টা 2টা 3টা টয়লেটের মধ্যে টয়লেট করতে হয়। তার মানেটা কি? সেখানে একটা বিশ্রী পরিবেশ, তোমার জীবনটাই তোমার অতিষ্ঠ হয়ে যাবে প্রথম 1-2 বছর একটা ইউনিভার্সিটিতে গণরুমে থেকে। আর তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে যদি তুমি চান্স পাও, চান্স পেলে ফুল আবাসিক, তুমি চান্স পাওয়া মাত্র তোমাকে হলে তোমাকে সিট পাবে নিজের মতো করে, একটা সুন্দর একটা ইয়ে। আর এগ্রিকালচার ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলো কিন্তু সুন্দর। সমাপ্তি তোমাকে বলি, তোমার যদি সুযোগ হয় কখনো, তুমি অবশ্যই এগ্রিকালচার ইউনিভার্সিটি, ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দেখতে পারো, এটাও সুন্দর। এর চেয়ে আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বলো, তারপরে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো দেখলে তুমি প্রাণ ভরে যাবে। মানে পার্ক, এক কথায় এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলো একদম সিম্পলি পার্ক। এবং সেই পার্কের ফুলের বাগানের মধ্যে তোমার বেড়ে ওঠা, 4 বছর 5 বছর এই ফুলের বাগানে মানুষ থাকলে মানুষের হায়াতই বেড়ে যায়, আয়ু বেড়ে যায়, এবং খুব মানে এই যে আমার মতো মজা করে করে কথা বলতে পারে। তো সবাইকে বলবো অবশ্যই এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে তোমরা পড়বে। হ্যাঁ, আমাকে একজন প্রশ্ন করেছে এইচএসটিইউ এর এগ্রিকালচার কেমন? হ্যাঁ, ভালো। হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি খুবই ভালো। যদি ওদিকে বাড়ি হয় তুমি যদি ওদিকে চয়েস দিতে পারো। ভাইয়া প্রাইভেট এগ্রিকালচার, হ্যাঁ এটা অলরেডি আমরা উত্তর দিয়েছি। আর সবাইকে একটা কথা বলি, এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে পড়লে তোমাদের মানে প্রাণ সঞ্চার হবে শরীরের মধ্যে। তোমরা দেখবে যে তোমাদের মানে অন্য ইউনিভার্সিটিগুলোতে তুমি দেখবে মানুষের সাথে মানুষের সম্পর্ক ভালো না। ঢাকা ইউনিভার্সিটিতে আমি দেখেছি আমি বারবার ঢাকা ইউনিভার্সিটির প্রসঙ্গ চলে আসছে, ঢাকা ইউনিভার্সিটি কিংবা রাজশাহী ইউনিভার্সিটি বলো বা চিটাগাং বিশ্ববিদ্যালয় বলো, একজন আরেকজনকে চিনে না। 3 বছর 4 বছর হয়ে গেছে, পড়াশোনা শেষ, এক স্টুডেন্ট আরেক স্টুডেন্টকে চিনে না, কারণ সেখানে আসলে কোনো হৃদ্যতা তৈরি হয় না তাদের নিজেদের মধ্যে। আর এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রত্যেকটা স্টুডেন্টকে চিনে। তুমি জানো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সব মিলে স্টুডেন্ট হচ্ছে মাত্র 5,000। আর ঢাকা ইউনিভার্সিটিতে যদি বলি বা রাজশাহী বা চিটাগাং বিশ্ববিদ্যালয়ে বলি, সেখানে সব স্টুডেন্ট মিলে 20,000 25,000। তার কে কাকে চিনবে? হলে সিট নাই, এখানে যাওয়া যায় না, ওখানে যাওয়া যায় না, ডাইনিংয়ে খাওয়া যায় না, ক্যান্টিনে খাওয়া যায় না, লোকারণ্য, বাজার পোড়া। আর এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তোমার সাইলেন্ট, তুমি সেখানে শিয়াল ডাকে। এগ্রিকালচার ইউনিভার্সিটিগুলোতে যদি যাও শীতকালে দেখবা কুয়াশা ঢাকা ভোরে, কি চমৎকার পরিবেশ, সেখানে মনে হবে যে পুরা গ্রামীণ আবহ, একেবারে আবার গাইয়া না। গ্রামীণ আবহাওয়া মানে গ্রামীণ, কিন্তু গাইয়ে না, এটা হচ্ছে একদম নীরবে নিভৃতে। তোমরা যখন ওই যে সুন্দরবনে কটেজে বেড়ানোর জন্য যাও,
রিসোর্টে বেড়ানোর জন্য যাও। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে পড়া মানে হচ্ছে রিসোর্টে পড়া, পুরাই রিসোর্ট, খুব চমৎকার। তোমাদের সবাইকে বলবো, তোমরা ইউনিভার্সিটিতে ভর্তি হও বা না হও, চান্স পাও বা না পাও, তোমরা অবশ্যই এগ্রিকালচার ইউনিভার্সিটিতে গিয়ে তোমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো দেখে আসবে, নিশ্চয়ই খুব ভালো লাগবে। আমরা মনে হয় কমেন্টে যতগুলো আমাকে একটা মজার একটা কমেন্ট করেছে, এগ্রিকালচারে পড়লে বিয়েতে কীরকম সুবিধা আছে। খুবই সুবিধা। তুমি জানো, আমি তোমাদেরকে বলি, আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে যেসব মেয়েরা পড়াশোনা করে, বিয়ের ক্ষেত্রে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। আমি দেখেছি অনেক মেয়েদেরকে, মানে আমরা জাহাঙ্গীরনগরের মেয়েদেরকে বিয়ে করব না, আমার অনেক বন্ধুবান্ধব এই কথা বলে, এগ্রিকালচার ইউনিভার্সিটির একটা মেয়ে হলে বিয়ে করব, এরকম কিন্তু বলে অনেকে। আমি সবাইকে বলেই দিই আমার পার্সোনাল লাইফের কথা, আমিও কিন্তু এগ্রিকালচার ইউনিভার্সিটির একজনকে বিয়ে করেছি, এবং আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন মজার একটা কথা বলি, যে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে কিন্তু প্রেম করার সুযোগ বেশি, ঠিক আছে সেখানে। কারণ এটা বলছি না একটু আগে, যে এটা পুরোটাই একটা পার্ক। এই পার্কের মধ্যে তোমার মানে একটা পার্কের মধ্যেই তুমি আছো, মনটা ভালো থাকবে, মন যত ভালো থাকবে পড়াশোনা তত ভালো হবে, প্রেমও তত চলবে। তো যাই হোক, আমাকে এই প্রশ্নটা খুব মানে মজার একটা প্রশ্ন করেছে সে, বোধহয় ভাইয়া আমার হাজী দানেশ এগ্রিকালচার এসেছে, কোর্স শেষ করতে কতদিন লাগবে, আর এখান থেকে পড়লে ভবিষ্যৎ কেমন? না, কোর্স শেষ করতে আশা করি সময় মতো কোর্স শেষ হয়ে যাবে। ইউনিভার্সিটিতে কোনো সেশন জট এখন নেই, করোনার সময় একটু প্রবলেম ছিল। আর হাজী দানেশ থেকে কোর্স শেষ করে চাইলে আবার এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহেও তারা মাস্টার্স করতে পারে, আর ওখানেও মাস্টার্স করতে পারে। আর ভবিষ্যৎ একেবারে সবার জন্য সমান। একজন এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহ থেকে যে পড়াশোনা করেছে, একজন হাজী দানেশ বিশ্ববিদ্যালয় থেকে যে এগ্রিকালচারে পড়াশোনা করেছে, তারা দুইজন একই সময়ে একই বিসিএসে একই রকম কম্পিটিশন করবে, কাউকে আলাদা করে ইয়ে করা হবে না। বরং কিছু কিছু ক্ষেত্রে তোমার মানে হাজী দানেশে যে আছে বা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যে আছে, তাদের নিজেদের মধ্যে খুব বেশি ওরকম কম্পিটিশন হয় না, তারা নিজেরা নিজেদের বাসায় থেকে পড়াশোনা করে খুব ভালো জায়গায় যেতে পারে। আচ্ছা, প্রাইভেট ইউনিভার্সিটি এগ্রিকালচার সাবজেক্টে পড়লে চাকরি কেমন সুবিধা, এটা আমরা অলরেডি বলে ফেলেছি, আপনারা আরেকবার আমাকে প্রশ্ন করেছে ডিভিএমে পড়লে নাকি বিয়ে হয় না, গরুর ডাক্তার হয়। হ্যাঁ, কথা সত্য। আসলে একজন গরুর ডাক্তার, সে 60 লাখ টাকা দামের গাড়িতে চড়ে, এটা আসলে দেখলে অনেক অনেক মেয়েদেরই হিংসা হয়, তখন তাদেরকে নিয়ে টানা হ্যাচড়া একটু বেশি হয়। তোমরা একটু দেখো, বাংলাদেশে ডিভিএমে যারা পড়াশোনা করে, ঠিক উপজেলায়, তোমার উপজেলায় তুমি যেতেই পারো, উপজেলায় গিয়ে জাস্ট উপজেলা ইউনো অফিসে গিয়ে বলবে যে ডিভিএমের যে আছে প্রাণী সম্পদ কর্মকর্তা, তার অফিসের সেট আপটা দেখে আসি, অফিসটা কি সুন্দর, আর অফিসে তার কর্মচারী কতজন, তার গাড়ি কত বড়, এইটুক দেখলেই তোমার মনে হবে যে আসলে কি। শোনো, আমাদের দেশে আমরা প্রাণী ডাক্তার বা পশু ডাক্তার হিসেবে এখানে বলি, কিন্তু বিদেশে একটা কুকুর বিড়াল, বিদেশের মানুষ তো ম্যাক্সিমাম মানুষ, তাদের অনেকেই মানে প্রত্যেকেরই পোষা প্রাণী থাকে, পেট, তাদের আলাদা নিজেদের মানে ঘরের সাথে তাদের ঘর থাকে, তাদের যত্ন করে, এবং একটা পেটকে তারা যে সর্বোচ্চ টেক কেয়ার করে, সেখানে একজন ভেটেরিনারি ডাক্তারের যে ডিমান্ড, বাংলাদেশ থেকে তুমি বিদেশে যেতে পারো। তুমি জানো ভেটেরিনারি থেকে পড়াশোনা করে বাংলাদেশ আর্মিতে তুমি জয়েন করতে পারবে। বাংলাদেশ আর্মিতে কিন্তু প্রচুর ভেটেরিনারির লোকজন আছে, গ্র্যাজুয়েট আছে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। কারণ আর্মিদের যে ডগ স্কোয়াড আছে, ডেইরি ফার্ম আছে, তারপর আর্মিদের আরও বেশ কিছু পোস্ট আছে যেখানে সরাসরি ডিভিএম থেকে পাশ করা গ্র্যাজুয়েটরা সেখানে যুক্ত হচ্ছে, এবং তারা কিন্তু ক্লাস করে যাচ্ছে, চাকরি করে যাচ্ছে। ভাইয়া, এগ্রি ইউনিভার্সিটির টিচার হয় কিভাবে, কীরকম এক্সপিরিয়েন্স, সিজিপিএ কীরকম লাগে? খুব সুন্দর কোশ্চেন। এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে টিচার হওয়াটা খুবই সুন্দর, সহজ। এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তোমাদের সিম্পলি ভালো রেজাল্ট করতে হবে। আরেকটা কথা, ভালো রেজাল্ট করতে ইউনিভার্সিটিতে তুমি ইন্টারমিডিয়েট লেভেলে একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করার জন্য যা প্রয়োজন, মানে একটা ইন্টারমিডিয়েট গোল্ডেন এ প্লাস পেতে যতটুকু পরিশ্রম করে, ঠিক ততটুকু পরিশ্রম সে যদি ইউনিভার্সিটিতে করে, ইউনিভার্সিটিতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যাবে। কিন্তু দুঃখজনক হচ্ছে, আমাদের বেশিরভাগ স্টুডেন্টরা ইউনিভার্সিটি গিয়ে মনে করে, ওই যে পার্কে তো চলে আসছি, এখন তো আর পড়াশোনার সময় নাই, এখন আমাকে পার্কে ঘোরাঘুরি করতে হবে, প্রজাপতি খুঁজতে হবে। অনেকে প্রজাপতি খুঁজতে খুঁজতে সে নিজেই হারায় যায়। এই জন্য আমি বলি, তোমরা যদি একটু সিরিয়াসলি পড়ো, ইউনিভার্সিটি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম রেজাল্টের মধ্যে থাকে, তাদেরকে ইউনিভার্সিটিরাই টিচার হিসেবে নিয়ে নেয়, এবং সেখানে খুব বেশি তোমার আর ফিউচারে চাকরি নিয়ে কোনো টেনশনই করা লাগবে না। তুমি যে ইউনিভার্সিটি যাও, তুমি জাস্ট ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকলে
ফার্স্ট সেকেন্ড থার্ড না, এটা এগ্রিকালচার ইউনিভার্সিটির নিয়ম হচ্ছে 7%। মানে কোনো ডিপার্টমেন্টে যদি 100 স্টুডেন্ট নেয় তাহলে 1 থেকে 7 পর্যন্ত টিচার হতে পারে। কোনো ডিপার্টমেন্টে যদি 300, যেমন এগ্রিকালচারে 300 স্টুডেন্ট নেয়, তাহলে সেখানে 1 থেকে 21 পর্যন্ত সিরিয়ালে যারা আছে তারা টিচার হতে পারে। আমি রিসেন্টলি দেখেছি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে 13তম 17তম টিচার হয়েছে, খুব ভালো রেজাল্ট। সিজিপিএ 3.90, 3.85 এরকম হয়, এক এক সময় এক এক রকম সিজিপিএ। তো সেই সুযোগটা আছে। স্যার একটা কোশ্চেন বারবার করা হচ্ছে, বিসিএস নার্সিং ভালো হবে নাকি এগ্রিকালচার ইউনিভার্সিটি? দেখো, তোমাকে খুব সহজ প্রশ্ন করি যে তোমার ফার্স্ট ক্লাস জব ভালো হবে নাকি সেকেন্ড ক্লাস জব ভালো হবে? নার্সিং তো সেকেন্ড ক্লাস জব। তুমি সেকেন্ড ক্লাস জব যে সে তোমাকে ফার্স্ট ক্লাস জব যে তাকে সে স্যার ডাকবে, আর সেকেন্ড ক্লাস জব থেকে কিন্তু প্রমোশন নাই। আর সেকেন্ড ক্লাস জব থেকে সারা জীবন সেকেন্ড ক্লাস চাকরি করতে হয়। আর ফার্স্ট ক্লাস জবে যারা তোমার থাকে, নবম গ্রেডে তারা জয়েনিং করে, তারপরে প্রমোশন হতে হতে নবম থেকে সপ্তম, সপ্তম থেকে পঞ্চম, পঞ্চম থেকে তৃতীয়, দেখো ফার্স্ট গ্রেড বাংলাদেশে সচিব লেভেল পর্যন্ত, ডিজি লেভেল যেটা সেই লেভেলে 1 নাম্বার গ্রেডে সর্বোচ্চ পদে গিয়ে রিটায়ারমেন্টে যাওয়ার সুযোগ আছে। স্যার আরেকজন কোশ্চেন করেছে যে ভাইয়া কত সিজিপিএ থাকলে এগ্রিকালচার থেকে স্কলারশিপ পাওয়া যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগ্রিকালচার থেকে স্কলারশিপ পাওয়ার জন্য মাঝারি মানের সিজিপিএ যথেষ্ট। তবে একটা কথা বলে রাখি, তোমার সিজিপিএ যদি ভালো থাকে তাহলে তো তুমি মনে করো ভালো করবেই। তারপরও 3.50 এটা কিন্তু অ্যাভারেজ রেজাল্ট। 3.50 যদি থাকে, এ গ্রেড যদি থাকে, সরি এটা 3.50 এ মাইনাস, এ মাইনাস যদি থাকে, দ্যাটস এনাফ। তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তোমাদের যারা বিদেশে যেতে চাও তারা, আমরা ফিউচারে আমরা উচ্চশিক্ষা নিয়ে আরও কথা বলবো, তখন আরও কথা বলা যাবে। রিসার্চের প্রতি আগ্রহ থাকতে হবে। ইউনিভার্সিটির শিক্ষকদের সাথে, মানে যেসব শিক্ষক ল্যাবরেটরি নিয়ে কাজ করে এবং ভালো ভালো গবেষণা করে, সেই সব শিক্ষকদের সাথে কাজ করে যদি তুমি একটা ইন্টারন্যাশনাল জার্নালে একটা লেখালেখি করতে পারো, এবং তোমার যদি খুব ইন্টারেস্ট থাকে বিশ্বের কোন বিশ্ববিদ্যালয়ে সার্কুলার দিচ্ছে, কোন বিশ্ববিদ্যালয়ে এখন ভর্তি চলতেছে, কোন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করা যায়, কোন বিশ্ববিদ্যালয়ে ফ্রি স্কলারশিপ দেয়, এশিয়ান ইউনিভার্সিটি, তারপর আমরা এই যে এলডিসিভুক্ত দেশকে নানান রকম কমনওয়েলথ স্কলারশিপ আছে, নানান রকম স্কলারশিপ আছে বিশ্বব্যাপী। এগুলো সবসময় যারা খোঁজখবর করে তাদের জন্য কিন্তু বিদেশে যাওয়া খুব সহজ। এবং আমি দেখেছি ইউকের বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে বহু স্টুডেন্ট, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, তারপরে গ্লাসগো ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, স্কটল্যান্ডের এডিনব্রা ইউনিভার্সিটিতে আমি গিয়েছি। চমৎকার, সেখানে বাংলাদেশি ভরা, তার মধ্যে এগ্রিকালচারিস্ট অনেক বেশি। স্যার আরেকটা কোশ্চেন হচ্ছে যে এগ্রিকালচার সাবজেক্ট পড়লে নামের আগে ডক্টর থাকবে কি না? না, এগ্রিকালচার সাবজেক্ট পড়লে নামের আগে ডক্টর থাকবে না। ডিভিএম পড়লে নামের আগে ডক্টর থাকবে। তবে আমি যেরকম এখন আমি পিএইচডি করছি, আমার আগামী বছর যদি পিএইচডি শেষ হয়ে যায় তখন আমি কিন্তু নামের আগে ডক্টর লাগাইতে পারবো। এই ডক্টর আর ওই ডক্টর কিন্তু সেম না। আমি ডক্টর হচ্ছি, আমি একজন ডক্টর অফ ফিলোসফি, মানে হচ্ছে আমি পিএইচডি হোল্ডার, আর ওই ডক্টর হচ্ছে ডাক্তার। সো সবারই ডক্টর হওয়ার সুযোগ থাকবে এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে, যদি সে পরবর্তীতে পিএইচডি করে। আর্মিতে মেডিকেল কোডের মতো এগ্রিকালচারের কোনো কোড আছে কিনা? না, আর্মিতে মূলত ডিভিএমদের ন্যায় এগ্রিকালচারে আমার জানা মতে খুব বেশি কোনো পোস্ট ওরকম কিছু নাই। কিছু ল্যান্ডস্কেপিং বা হর্টিকালচারিস্ট এরকম কেউ কেউ নেয়, খুবই কম পদ। আর্মিতে ওরকম আহামরি কোনো আর পদ নাই। মোটামুটি আমরা অনেক কথা বলেছি। আমাদের সাথে যারা লাইভে ছিল তাদেরকে ধন্যবাদ জানাই আমাদের আজকের সেশনে যুক্ত হওয়ার জন্য। আশা করি তোমাদের সাথে আমি তোমাদের এগ্রিকালচার নিয়ে জিজ্ঞাসাগুলোর জবাব দিতে পেরেছি। তোমাদের ভবিষ্যৎ শুভকামনা। এগ্রিকালচার ইউনিভার্সিটির পরীক্ষা খুবই কাছাকাছি, আশা করি তোমরা খুব সুন্দরভাবে পড়াশোনা করবে। আর একদম শেষ মুহূর্তে তোমাদেরকে বলবো, নেটওয়ার্ক বইটা থেকে তোমরা, নেটওয়ার্ক ভর্তি গাইড থেকে তোমরা পুরনো প্রশ্ন যেগুলো আছে সব, কোশ্চেন ব্যাংক যা আছে একদম পুরাটা মুখস্থ করে ফেলো, যা আছে সব দেখে ফেলো। কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু কোশ্চেন রিপিট হয়, কমন পড়ে, কারণ যখন এক বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করতে যায় তখন আগের কোশ্চেনগুলো বেশি দেখে। আর আরেকটা কথা বলবো, সব সময় তোমরা সিলেবাসের ভিতরে থাকবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিলেবাসের বাইরে প্রশ্ন খুব বেশি হয় না। তোমাদের মূল সিলেবাস টেক্সট যেটা, মানে বোর্ড বই, সেটার ভিতর থেকে প্রশ্ন বেশি হবে। এটা হচ্ছে আমার সর্বশেষ পরামর্শ। সমাপ্তির আর কোনো প্রশ্ন আছে?
না স্যার, আমার মনে হয় আমি সব কোশ্চেন করা শেষ করেছি এবং যথাসম্ভব আমাদেরকে যারা কোশ্চেন করেছে তাদের আনসারগুলো দেওয়ার ট্রাই করেছি। আচ্ছা, তো ঠিক আছে সবাইকে। একটা লাস্ট একটা প্রশ্ন করছে, সে আবারও প্রশ্ন করেছে, ভাইয়া পিএসটিইউ এগ্রিকালচারে ভর্তি থেকে সেকেন্ড টাইম বাও শেরে বাংলা এগ্রিকালচারের জন্য ট্রাই করা কি উচিত হবে, 1 ইয়ার লস দিয়ে পিএসটিইউ থেকে রিএড নিয়ে? না, আমার মনে হয় আর 1 ইয়ার লস দেওয়া উচিত হবে না। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিঃসন্দেহে ভালো ইউনিভার্সিটি। আর একটা হচ্ছে যে তুমি যদি পটুয়াখালী থেকে, তুমি অলরেডি 1 বছর শেষ করে ফেলেছো, আর 3 বছর শেষ করলে তুমি পটুয়াখালী থেকে এসে এগ্রিকালচার ইউনিভার্সিটি বা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে পারবে। তখন চাইলেই তুমি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আবার মাস্টার্সের জন্য আসতে পারছো। আর খুব আহামরি পার্থক্য তৈরি হয় না, এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যদি তুমি ভর্তি হয়ে যাও তৈরি হয় না। অতএব তুমি যেহেতু অলরেডি 1 বছর পড়ে ফেলেছো, জীবন থেকে 1টা বছর নষ্ট করা ঠিক হবে না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো করে পড়াশোনা করো, নেটওয়ার্কের সাথে থাকো। আর ভর্তির যত পুরনো প্রশ্নগুলো আছে নেটওয়ার্ক গাইডে, সেগুলো সলভ করো। এই সময় একটু মডেল টেস্টগুলো বেশি দাও, কারণ মডেল টেস্ট দিলে ওই যে পরীক্ষার সময়টা খুব দ্রুত করা যায়। দেখা গেল তুমি 100টা প্রশ্নের মধ্যে 60টা দাগাইছো, আরেকজনে হয়তো বা 80টা দাগাই ফেলছে ওই সময়ের মধ্যে, তাহলে সে অনেক বেশি আগায় গেল। আর চেষ্টা করবে ভুল উত্তর যত না দেওয়া যায়, তাতে তোমাদের জন্য ভালো। আর তোমাদের সবার জন্য শুভকামনা। আজকের মতো বিদায় নিচ্ছি সবাই, খোদা হাফেজ। ধন্যবাদ স্যারকে। স্যার অনেক সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তোমাদের কেরিয়ার ও করণীয় সম্পর্কে। সকলের জন্য শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আলোচনা অনুষ্ঠান। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।